জগন্নাথ এক্সপ্রেস সেদিন ঘণ্টাখানেক লেট করে ঢুকলো পুরী স্টেশনে। নেমে একটা অটো ধরে হোটেলে পৌঁছেই দেবযানী ব্যাগটা খুলে কাপড় তোয়ালেগুলো বের করে নিয়ে বাথরুমে ঢুকলো। তাড়াতাড়ি করে চান টান সেরে বেরিয়ে এসে দেখে মীরা লম্বা হয়ে বিছানায় চোখ বুজে পড়ে আছে। তাগাদা দিল, এরকম চিটপটাং হয়ে পড়ে থাকিস না, তাড়াতাড়ি তৈরি হ, গোবিন্দ পান্ডা এক্ষুনি এসে পড়বে। মীরা খিচিয়ে উঠল, তোর না বেশি তাড়াহুড়ো, কি দরকার ছিল আজকেই পুজো দেওয়ার, কাল ধীরে সুস্থে দেওয়া যেত। দেবযানী বাক্স থেকে কাপড় বের করতে করতে বলল, থাকবো তো মোটে 3টে দিন, অত ধীরে সুস্থে করার সময় আছে? যা দেখি ওঠ। মীরা বেজার মুখে বাথরুমে ঢুকলো। খানিকক্ষণ বাদে দরজায় গোবিন্দর কড়াঘাতের শব্দ শোনা গেল। দেবযানী দরজা খুলতেই বলে উঠল, দিদিমণি রেডি হলে? ঢাইকিরি চলন্তু। হ্যাঁ, আমরা রেডি, চলো, বলে দুজনে বেরিয়ে পড়ল গোবিন্দর সাথে জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে পুজো দিতে বেরোতে বেরোতে অনেকটা বেলা হয়ে গেল। বেরিয়ে এসে একটা হোটেলে ঢুকলো কিছু খেতে। খুব খিদে পেয়েছে, সকাল থেকে পেটে কিছু পড়েনি। খেয়ে উঠে টাকা মিটিয়ে হোটেল থেকে বেরোবার মুখে হঠাৎ একটা ময়লা জামা প্যান্ট পরা উস্কো খুস্কো দাড়ি গোঁফ ভরা লোকের দিকে নজর পড়তে দেবযানী চমকে উঠল। লোকটা একটা হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে গেটের সামনে। হোটেলের ছেলেটা একটা লুচি দিতে নিয়ে খেতে খেতে চলে গেল। দেবযানী আশ্চর্য হলো, ও কি করে এখানে আসবে? ছেলেটাকে জিজ্ঞেস করে জানতে পারল লোকটা পাগল মতো, রাস্তায় ঘুরে বেড়ায়, ভিক্ষা করে খায়। বেশ কিছুদিন হলো এখানে এসেছে, বেশি কথা বলে না, বোধহয় বাঙালি। কি মনে হলো কে জানে। মীরাকে একটু দাঁড়াতে বলে দেবযানী তাড়াতাড়ি করে লোকটার সামনে গিয়ে চেহারাটা খুঁটিয়ে দেখতে লাগলো। হ্যাঁ ঠিক, তার অনুমান মিথ্যা নয়। সেই চেহারা, সেই নাক, একটা চোখ একটু টেরা, বা কানের গোড়ায় একটা জুড়ুল, কেবল মাথার চুলগুলো উস্কো খুস্কো, মুখটা দাড়ি গোঁফে ভর্তি, গায়ের রংটা একটু তামাটে, আর শরীরটা একটু রোগা হয়ে গেছে। মুখের দিকে তাকিয়ে বলল, বিশ্বজিৎ দা না? লোকটা তার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তারপর কোনো উত্তর না দিয়ে চুপচাপ গিয়ে বসলো একটা বাড়ির বন্ধ দরজার সামনের রোয়াকে। পাশে রাখা একটা ছেঁড়া পুটলির ভিতর থেকে বোতল বের করে জল খেতে লাগলো। দেবযানীও গেল তার পিছন পিছন। আবার বলল, বিশ্বজিৎ দা, তোমার এই অবস্থা কেন? এখানে কি করে এলে? লোকটির মুখে কোনো কথা নেই, খালি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আর ঘাড় নাড়ে। কি একটা পাগলকে নিয়ে পড়লি বলতো, চল। মীরা এসে পিছন থেকে দেবযানীর হাত ধরে টানতে লাগলো। অনিচ্ছা সত্ত্বেও দেবযানী ফিরে চলল তার সঙ্গে হোটেলে। যেতে যেতে মীরা জিজ্ঞেস করলো, পাগলটার সঙ্গে কি এত কথা বলছিলি? না, তেমন কিছু নয়। তাহলে কেমন কিছু? পাগলের সঙ্গে তুইও কি পাগলি সাজবি নাকি? মীরা নিজের রসিকতায় নিজেই হাসতে লাগলো। দেবযানীর মুখে হাসি নেই, ধীরে ধীরে বলল, লোকটাকে খুব চেনা চেনা লাগছে রে। আরে মাঝে মাঝে ওরকম অনেককেই চেনা লাগে, তা বলে তাদের সকলের পিছনে দৌড়াবি নাকি? ছাড় তো সব। হোটেলে ফিরে এসে দুজনে বিছানায় গা এলিয়ে দিল। মীরা শোয়ার সঙ্গে সঙ্গে গভীর ঘুমে ঢলে পড়ল, কিন্তু দেবযানীর চোখে ঘুম নেই। শুয়ে শুয়ে কেবলই লোকটার চেহারা মনের মধ্যে ভেসে উঠতে লাগলো। ভাবতে লাগলো, ও কি সত্যিই বিশ্বজিৎ? এখানে এলো কি করে? না না, ও বিশ্বজিৎ নয়, অন্য কেউ হবে বোধহয়। সে ভুল দেখেছে, কিন্তু তাই বা কি করে হয়? চেহারায় এত মিল কেন? চোখ মুখ গড়ন সব একই রকম। তখন অবশ্য দেখতে আরো সুন্দর ছিল। একটু চাপা রং হলে কি হবে, বেশ হিরোর মতো গাট্টা গোট্টা চেহারা ছিল ওর, আর মুখটা ছিল সরলতায় ভরা। 5-6 বছর আগের স্মৃতিগুলো মনের মধ্যে ভিড় করে আসতে লাগলো দেবযানীর। ডাক সাইডে সুন্দরী দেবযানী ছিল কলেজের মুখক্ষীরানী। ভর্তি হওয়ার পরের দিন থেকে ক্লাসের ছেলেরা পিছনে ঘুরঘুর করত, ভাব করার চেষ্টা করত তার সঙ্গে, এটা ওটা গিফট দিয়ে মন করার চেষ্টা করত। খালি নিজের ক্লাসেরই নয়, কলেজ আসা যাওয়ার পথে অন্য ছেলেরাও হাঁ করে তাকিয়ে থাকতো তার দিকে।
রূপসী দেবযানী এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করত, প্রশ্রয় দিত। সে ছিল ছেলেদের হার্টথ্রব আর মেয়েদের ঈর্ষার পাত্রী। কিন্তু দেবযানী লক্ষ্য করল ক্লাসের একটি ছেলে তার দিকে ঘুরেও তাকায় না। অফ পিরিয়ডে বা ক্লাসের শেষে যখন সবাই এসে তাকে ঘিরে ধরে, কোনো না কোনো বাহানায় কথা বলার চেষ্টা করে, গল্প করে, তখন ওই ছেলেটি চুপচাপ নিজের সিটে বই নিয়ে বসে থাকে, পাশের ছেলের সঙ্গে কথা বলে। কিছুদিন পর ফার্স্ট ইয়ারের রেজাল্ট বেরোতে দেখা গেল ওই ছেলেটি ফার্স্ট হয়েছে। সবাই তাকে অভিনন্দন জানালো। দেবযানীও এগিয়ে গিয়ে বলল, কনগ্রাচুলেশন। ছেলেটি তার দিকে এক ঝলক দেখে শুকনো থ্যাংক ইউ ছাড়া আর কিছু বলল না। স্বাভিমানে ঘা লাগলো দেবযানীর। যেখানে অন্য সব ছেলেরা তার একটু কথা, একটু চাউনি পেলেই বসতে যায়, এ তাকে কেয়ারই করে না, অবজ্ঞার ভাব করে। এত কিসের অহংকার ওর? দেবযানী মনে মনে আহত হলো, তবে মুখে কিছু বলল না। বন্ধু বান্ধবীদের কাছে খোঁজ নিয়ে দেবযানী জানতে পারল ছেলেটির নাম বিশ্বজিৎ, বাড়ি খড়গপুরের দিকে, কলকাতায় কোনো এক আত্মীয়র বাড়িতে থেকে পড়াশোনা করে। লেখাপড়ায় ভালো, তবে কারোর সঙ্গে বিশেষ মেশে না। সেকেন্ড ইয়ারের ক্লাসে একদিন একটা ঘটনা ঘটল। কলেজে ঢোকার মুখে ক্লাসের এক বন্ধুর সাথে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে দেবযানী উঠছিল। হঠাৎ তার ওড়নায় টান পড়তেই মুখ তুলে দেখল বিশ্বজিৎ। ব্যাগে তার ওড়না জড়িয়ে নিয়ে লাফিয়ে লাফিয়ে উঠে যাচ্ছে। ওড়নার এক প্রান্ত টেনে ধরে দেবযানী চেঁচিয়ে উঠল, এ কি, আচ্ছা অসভ্য লোক তো আপনি! আমার ওড়নাটা টেনে নিয়ে যাচ্ছেন কেন? ছাড়ুন! বিশ্বজিৎ দাঁড়িয়ে পড়ে পিছন ফিরে দেখে সরি বলে ওড়নাটা ছাড়িয়ে দিয়ে আবার উঠে যেতে লাগলো। বিশ্বজিতের ভ্রূক্ষেপহীন শুকনো সরি শুনে দেবযানী তিল মিলিয়ে উঠল। চোখের মাথা খেয়েছেন নাকি? দেখে শুনে চলতে পারেন না? এরকম মেয়েদের গায়ে পড়ার স্বভাব কেন আপনার? দেবযানীর কথা শুনে বিশ্বজিৎ থমকে গেল, পিছন ফিরে শান্তভাবে উত্তর দিল, আমি মোটেও চোখের মাথা খাইনি। উঠতে গিয়ে আপনার ওড়নাটা আমার ব্যাগে কখন আটকে গিয়েছে বুঝতে পারিনি। আর অন্যের গায়ে পড়া আমার স্বভাব নয়, সেটা আপনি ভালোই জানেন। ওটা আপনাদেরই একচেটিয়া। কি বললেন? আমার ছেলেদের গায়ে পড়া স্বভাব? আপনার সাহস তো কম নয়, যা মুখে আসে তাই বলেন। মেয়েদের সম্মান দিতে জানেন না। আমি মোটেও আপনার অসম্মান করিনি, আপনার কথা আপনাকেই ফিরিয়ে দিয়েছি মাত্র। আপনি কি করেছেন আমি ভালোই বুঝি। আমি প্রিন্সিপালের কাছে কমপ্লেন করব। ঠিক আছে, তাই করুন, বলে বিশ্বজিৎ কথা না বাড়িয়ে উঠে গেল। দেবযানীও রাগে গড়গড় করতে করতে চলে গেল ক্লাসে। প্রিন্সিপালের কাছে আর গেল না। কিছুদিন পরে কলেজের অ্যানুয়াল ফাংশন শুরু হলো। ডিবেট কম্পিটিশনে প্রতি ক্লাসের ছেলেমেয়েরা অংশগ্রহণ করছে। দেবযানীদের সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীদেরও নাম নেওয়া হলো। কিন্তু তালিকা চূড়ান্ত হওয়ার পর হঠাৎ দেখা গেল বিশ্বজিৎ নাম প্রত্যাহার করে নিয়েছে। ক্লাসের সবাইয়ের শত অনুরোধেও সে মন পরিবর্তন করল না। সবাই মিলে তখন দেবযানীকে ধরল একবারটি বলতে। সে বললে নিশ্চয়ই ও রাজি হবে। দেবযানী বুঝতে পেরেছিল বিপক্ষে সে আছে বলেই ও নাম তুলে নিয়েছে। মুখের উপর বলে দিল, বয়ে গেছে আমার ওই অসভ্যটাকে বলতে। কথাটা বিশ্বজিতের কানে গিয়েছিল। বলে উঠল, আমাকে অসভ্য না বলে নিজে একটু সভ্য হওয়ার চেষ্টা করুন, না হলে ভবিষ্যতে কপালে অনেক কষ্ট আছে। আগুনে যেন ঘৃতাহুতি পড়ল। দেবযানী চেঁচিয়ে উঠল, আরে আমার ভবিষ্যৎ নিয়ে আপনাকে ভাবতে হবে না, নিজের ভবিষ্যৎ চিন্তা করুন, ইতর ছোট লোক কোথাকার। বিশ্বজিৎ প্রত্যুত্তর দিতে লাগলো, তুল কালাম আরম্ভ হয় আর কি। ক্লাসের সবাই অনেক কষ্টে দুজনকে শান্ত করলো। এইভাবে দুজনের মধ্যে দ্বন্দ্ব চলতেই লাগলো। একজন আরেকজনের সঙ্গে কথা বলে না, কিন্তু মনোযোগ সবসময় পরস্পরের দিকেই থাকে। কিছু একটা ছুতো পেলেই সংঘর্ষ বেঁধে যায়। মাস 2 পরের কথা, ছুটির দিন। দেবযানী সন্ধ্যের পরে এক বন্ধুর বাড়ি থেকে ফিরছিল। নিউ গড়িয়া স্টেশনে মেট্রো থেকে নেমে পাটুলির দিকে হেঁটে আসছিল একা। এদিকটা এমনিতেই লোক চলাচল কম, তার উপর একটু রাত হয়ে যাওয়ায় রাস্তা প্রায় ফাঁকা। খানিকটা আসার পরে দেবযানী হঠাৎ দেখল বিশ্বজিৎ উল্টো দিক থেকে হেঁটে আসছে।
কি মনে হলো কে জানে, কাছাকাছি আসতেই জিজ্ঞেস করলো, এদিকে কোথায় যাচ্ছেন? বিশ্বজিৎ একবার তাকিয়েই চলে যেতে যেতে হিমশীতল গলায় দিল ছোট্ট উত্তর, মেট্রো স্টেশনে। দেবযানী ভেবেছিল হয়তো ও একটু দাঁড়াবে, কথা বলবে, কিন্তু তা না, হন হন করে চলে যাচ্ছে। খুব খারাপ লাগলো, বলে উঠল, আচ্ছা, আপনি এত অসামাজিক কেন বলুন তো? একটু দাঁড়িয়ে কথা বললে কি আপনার মান যাবে? দেবযানীর কথা শুনে বিশ্বজিৎ দাঁড়িয়ে পড়েছিল, পিছন ফিরে উত্তর দিল, আপনার মতো দাম্ভিকের সাথে কথা বলে গালমন্দ খাওয়ার ইচ্ছে আমার নেই। নিজের সম্বন্ধে এত সুন্দর বিশেষণ শুনে দেবযানীর মাথাটা গরম হয়ে গেল। বলে উঠল, আমি দাম্ভিক? আর আপনি কি? আপনি তো দাম্ভিকের ঠাকুর দাদা। মেয়েদের সঙ্গে ভালো করে ভদ্রভাবে কথাও বলতে জানেন না। একটা মেয়ে একলা। বিশ্বজিৎ তাকে থামিয়ে দিয়ে বলল, কি বললেন? আমি দাম্ভিকের ঠাকুরদাদা? অভদ্র? আচ্ছা, ছোট লোক তো আপনি, পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন। আর চাই কোথায়, লেগে গেল দুজনের তুমুল ঝগড়া। পারিপার্শ্বিক জ্ঞান রইল না। রাগে থরথর করে কাঁপছিল দেবযানী, জল ঝরতে লাগলো চোখ দিয়ে। হঠাৎ একটা পুলিশের টহলদারি ভ্যান এসে শব্দ করে পাশে দাঁড়াতে দুজনের হুঁশ ফিরল। সামনের সিট থেকে একজন পুলিশ অফিসার নেমে এসে বিশ্বজিতের কলার ধরে থমকে উঠল। এই রাতে ফাঁকা রাস্তায় মেয়েটাকে একলা পেয়ে কি হচ্ছে এসব, হ্যাঁ? পুলিশ দেখে বিশ্বজিৎ ঘাবড়ে গিয়েছিল, ভয়ে ভয়ে উত্তর দিল, না স্যার, আমি কিছু করিনি, ওই তো। কি করছিলি না করছিলি সে তো দেখলাম সব। অসভ্য বদমাইশ কোথাকার। রাস্তাঘাটে মেয়ে দেখলেই জিভে জল ঝরে না? বলে দিল এক থাপ্পড়। বিশ্বজিৎ নিজেকে সামলে করুণ স্বরে বলল, না স্যার, আমরা একসঙ্গে পড়ি। হঠাৎ চোপ একদম, বলে পুলিশটি দেবযানীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি এই বদমাইশটাকে চেনেন? দেবযানী তখনও রাগে ফুঁসছিল, চোখের জল মুছতে মুছতে এক ঝলক বিশ্বজিতের দিকে তাকিয়েই না, চিনি না বলে হন হন করে বেরিয়ে গেল। বদমাইশ, মিথ্যাবাদী, লাফাঙ্গা কোথাকার, তোর উচিত শিক্ষা দরকার। কয়েকদিন মামা বাড়ির খাতির পেলেই সিধে হয়ে যাবি। চল ওঠ গাড়িতে। আরও দুজন পুলিশ গাড়ি থেকে নেমে এসেছিল। সবাই মিলে বিশ্বজিৎকে ধরে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। বিশ্বজিৎ চিৎকার করে নিজের নির্দোষ হওয়ার কথা বলতে লাগলো, মিনতি করতে লাগলো, কিন্তু পুলিশগুলো তার কোনো কথাই শুনল না। বাড়ি ফিরে দেবযানীর মনটা একটু খারাপ হয়ে গেল। শুয়ে শুয়ে ভাবতে লাগলো, সে বিশ্বজিৎকে চেনে না কথাটা পুলিশকে না বললেই বোধহয় ভালো হতো, তাহলে ওরা হয়তো তাকে ধরে নিয়ে যেত না। পরক্ষণেই মনে হলো, না, ঠিকই করেছে, ছেলেটা মহাদাম্ভিক, অসভ্য, কথায় কথায় তাকে অপমান করে, দু চোখে দেখতে পারে না। ওর একটু শিক্ষা হওয়া দরকার। এদিকে বিশ্বজিৎ আর কলেজে আসে না। ক্লাসের বন্ধুরা ভাবলো হয়তো দেশের বাড়ি গেছে। দেবযানীও ব্যাপারটা লক্ষ্য করলো, ভাবতে লাগলো কি হলো ওর। তবে কি পুলিশ ওকে ছাড়েনি? আবার ভাবলো পুলিশ নিশ্চয়ই ওকে ধরে রাখবে না, হয়তো একটু উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দিয়েছে। ওই হয়তো লজ্জায় ক্লাসে আসছে না। মনে মনে বেশ একটু তৃপ্তি লাভ করলো। এবার বুঝবে বাছাধন, কত ধানে কত চাল। বুঝবে দেবযানীর সঙ্গে খারাপ ব্যবহার করার ফল। কিন্তু বেশ কিছুদিন বিশ্বজিৎ ক্লাসে না আসায় দেবযানীর চিন্তা বাড়ল। বন্ধুর কাছ থেকে জানতে পারল বিশ্বজিতের শরীর ভালো নয়, তাই আসছে না। আরও জানতে পারল একটা মেয়ে নাকি মিথ্যা বদনাম দিয়ে ওকে ফাঁসিয়ে দিয়েছিল। পুলিশ ওকে ধরে নিয়ে গিয়ে লকআপে ঢুকিয়ে দেয়। মামারা খবর পেয়ে পরদিন থানায় গিয়ে তাকে ছাড়িয়ে আনে। সেই থেকে ঘরেই আছে, শরীর ভালো নয়, ডাক্তার দেখাচ্ছে। ক্লাসের সব থেকে মেধাবী ছেলের এই দুর্গতি দেখে সবাই মেয়েটার শাপান্ত করতে লাগলো। কয়েকজন একদিন গিয়ে তাকে দেখেও এলো, কিন্তু তারা ফিরে এসে দেবযানীকে বেশি কিছু বলল না। দেবযানী বুঝতে পারল বিশ্বজিৎ বন্ধুদের কাছে তার নাম প্রকাশ করেনি। খবরটা শুনে দেবযানীরও মনটা খারাপ হয়ে গিয়েছিল। ঘটনাটা যে এত দূর করাবে সে কল্পনা করেনি। বিশ্বজিতের এত বড় ক্ষতি সে চায়নি। বন্ধুদের কাছ থেকে ঠিকানাটা জোগাড় করে একদিন বিকেলে দেবযানী একাই গিয়ে হাজির হলো পাটুলিতে বিশ্বজিতের মামার বাড়িতে। পুরনো একতলা বাড়ি,
বিশ্বজিতের মামির কাছে নিজের পরিচয় দিয়ে তার খোঁজ করতে মামি ঘরটা দেখিয়ে দিলেন। বললেন, কি যে হলো ছেলেটার, দেখ তো মা, থানা থেকে ছাড়া পাওয়ার পর থেকে কি যে হয়েছে কিছু বুঝতে পারছি না। কথাবার্তা প্রায় বলেই না, একলা চুপচাপ ঘরে বসে থাকে। চান খাওয়া দাওয়ারও খেয়াল থাকে না। কলেজ যাওয়ার কথা বললে বলে ভালো লাগছে না। মাঝে মাঝে শুয়ে শুয়ে চোখ বুজিয়ে আপন মনে বিড়বিড় করতে থাকে। ডাক্তারকে দেখাতে বলল, শরীরে কোনো রোগ নেই, রোগ হয়েছে মনে। ওকে একবার কোনো সাইকিয়াট্রিস্ট দেখান। তারপর আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বললেন, আমার সোনার টুকরো ছেলের যে মেয়ে এমন অবস্থা করলো, দেখো তার কোনোদিন ভালো হবে না। তাকেও গোটা জীবন কাঁদতে হবে। মামির কথাগুলো গিয়ে শক্তিশালীর মতো বিঁধল দেবযানীর বুকে। উঠে ভিতরে গিয়ে দেখলো বিশ্বজিৎ জানালার দিকে চেয়ে বিছানায় চুপ করে বসে আছে। নাম ধরে ডাকতে একবার তাকালো তার দিকে, তারপর মুখ ঘুরিয়ে নিল। দেবযানী তার হাত দুটো ধরে ডুকরে কেঁদে উঠল। আমায় ক্ষমা করে দাও, ভীষণ অন্যায় হয়ে গেছে আমার। আমি বুঝতে পারিনি ওরা তোমায় নিয়ে গিয়ে এই দুর্গতি করবে। বড্ড ভুল হয়ে গেছে আমার, মাফ করে দাও। বিশ্বজিৎ কোনো কথা না বলে আস্তে আস্তে তার হাত দুটো সরিয়ে চুপচাপ বিছানা থেকে উঠে বাইরে চলে গেল। দেবযানীর ডাকে সাড়া দিল না। কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল দেবযানী। তারপর বাইরে এসে ওর মামির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলো। ঘরে গিয়ে দরজা বন্ধ করে বিছানায় এলিয়ে দিল ভারাক্রান্ত দেহ মন। দু চোখ দিয়ে নিঃশব্দে বইতে লাগলো জলের ধারা। বুকের ভেতরটা টনটন করে উঠল। অস্ফুটে বলতে লাগলো, আমি যে তোমায় আমার সব কিছু সমর্পণ করে বসেছিলাম বিশ্বজিৎ, তাই তো তোমার একটু অবজ্ঞা, একটু আঘাত সহ্য করতে পারতাম না। রাগের মাথায় তোমাকে মুখে যা বলেছি তা আমার মনের কথা নয়। যা করেছি তাও আমি করতে চাইনি। তুমি আমায় ক্ষমা করে দাও। তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো। তারপর আমাকে যা মন চায় শাস্তি দিও। এর দিন কয়েক পরে দেবযানী আবার বিশ্বজিতের বাড়ি গেল। গিয়ে দেখলো ওর একই অবস্থা, চুপচাপ ছাদে বসে আছে। সে কাছে গিয়ে ডাকতে খালি একটু তাকিয়ে দেখলো, কথা বলল না। ওর মামির কাছে জানতে পারলো সাইকিয়াট্রিস্ট বলেছে ও প্রচণ্ড মেন্টাল শক পেয়েছে। ওর সরল অনুভূতিপ্রবণ মন এই অপমান, এই আঘাত সহ্য করতে পারেনি। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। স্বাভাবিক হতে সময় লাগবে। দেবযানী মাঝে মাঝে বিশ্বজিতের বাড়ি যায়, কিছুক্ষণ থাকে, তারপর চলে আসে। বিশ্বজিতের সেই একই অবস্থা, কোনো উন্নতি হয়নি। দিন 15-20 পরে ওদের বাড়ি গিয়ে দেবযানী শুনল বিশ্বজিৎ আর এখানে নেই। খড়গপুর থেকে ওর কাকারা এসে ওকে নিয়ে চলে গেছে। বলে গেছে তাদের ছেলেকে কলকাতার মতো জায়গায় আর রাখবে না, ওখানে নিয়ে গিয়ে চিকিৎসা করাবে। গ্রামের ঠিকানা নিয়ে দেবযানী একবার খুঁজে খুঁজে গিয়েছিল বিশ্বজিতের বাড়ি, কিন্তু ওর বিধবা মা আর কাকিরা ওর পরিচয় আর কলকাতা থেকে এসেছে শুনে পত্রপাঠ বিদায় করে দিয়েছিল। বিশ্বজিতের কাছে ঘেঁষতে দেয়নি। এরপর আর দেবযানী খড়গপুর মুখ হয়নি। মাঝে সাঝে ওর মামির কাছে যেত বিশ্বজিতের খবর জানতে, আর হতাশ হয়ে ফিরে আসতো। মাস কয়েক পরে শুনল অবস্থা খারাপ হতে ওকে খড়গপুরের কাছে একটা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুনে দেবযানীর অন্তরে নীরব রক্তক্ষরণ শুরু হলো। বছরখানেক বাদে একদিন দেবযানী শুনল বিশ্বজিৎ একটু সুস্থ হতে বাড়ির লোক ওকে ঘরে ফিরিয়ে নিয়ে এসেছিল। কিন্তু কিছুদিন পরে হঠাৎ কাউকে কিছু না বলে সে নিরুদ্দেশ হয়ে গেছে। অনেক খুঁজে খুঁজেও তাকে কোথাও পাওয়া যায়নি। খবরটা শুনে দেবযানী খুব মুচড়ে পড়ল। কেবলই মনে হতে লাগলো আজ তার জন্য একটা জীবন শেষ হয়ে গেল। একটা পাপবোধ অনর্গল কুড়ে কুড়ে খেতে লাগলো তার অন্তরকে। এইভাবেই প্রায় বছর 4 কাটল। দেবযানী ইতিমধ্যে পড়াশোনা শেষ করে নেট পরীক্ষা দিয়ে একটা কলেজে ঢুকেছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে। ঘর থেকে বিয়ের কথা উঠেছিল, কিন্তু সে বলে দিয়েছে এখন সে বিয়ে করবে না। গোটা দুপুর দেবযানীর একটা ঘোরের মধ্যে কাটল। বারবার মনের আয়নায় ভেসে উঠছিল লোকটার চেহারা। সে নিশ্চিত ওই বিশ্বজিৎ। তাই যদি হয় এই অবস্থায় ওকে ফেলে রেখে সে যাবে কি করে? যদি আবার ও অন্য কোথাও চলে যায়, তাহলে তো আর তাকে জীবনে কোনোদিন খুঁজে পাবে না।
না, আর কিছু ভাবতে পারছে না সে। এখনই কিছু একটা করা দরকার। চেয়ে দেখলো মীরা অঘরে ঘুমাচ্ছে। তাকে ঠেলে তুলল, বলল, চল তো একবার মন্দিরের দিক থেকে একটু ঘুরে আসি। উঠে বসে চোখ ঘষতে ঘষতে মীরা বলল, ওখানে আবার কি করতে যাবি? চল না, একটু কাজ আছে। মন্দিরের কাছে এসে দেবযানী দেখল বিশ্বজিৎ সেই রোয়াকটায় বসে ঝিমোচ্ছে। কিছু খাবার কিনে নিয়ে কাছে গিয়ে বলল, বিশ্বজিৎ দা, নাও খাও। লোকটা একবার মুখ তুলে দেখল, তারপর খাবারটা নিয়ে গোগ্রাসে গিলতে লাগলো। দেবযানী বুঝলো আজ বোধহয় দুপুরে খাওয়া জোটেনি। সামনে বসে ছলছল চোখে তার খাওয়া দেখতে লাগলো। মীরা বিরক্ত হলো, আবার তুই এই পাগলটাকে নিয়ে পড়লি? আচ্ছা, ও তোর কে যে এত দরদ দেখাচ্ছিস? দেবযানী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ও আমার সব কিছু, খুব আপনজন। মীরার মাথায় কিছুই ঢুকলো না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল লোকটার দিকে। দেবযানী ভাবতে লাগলো, এবার কি করা যায়, কি করে ওকে নিয়ে যাওয়া যায় হোটেলে। মাথায় একটা বুদ্ধি এলো। খাওয়া হয়ে গেলে বলল, বিশ্বজিৎদা, চলো ঘরে গিয়ে ভাত খাবে, মাছ ভাত। তোমার জন্যে রান্না করে রেখে এসেছি। মাছ ভাতের নাম শুনে লোকটার বুভুক্ষ মুখ নড়ে উঠল, চোখ দুটো চকচক করে উঠল। ময়লা পুটলিটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। না না, ওটা ওখানেই থাক, কেউ নেবে না, বলে পুটলিটা ছাড়িয়ে রেখে দিয়ে ওর হাত ধরে একটা অটোয় উঠিয়ে নিল। হোটেলে এসে তাকে ভালো করে খাওয়ালো, ম্যানেজারকে বলে একটা আলাদা ঘরের ব্যবস্থা করলো। নাপিত ডেকে চুলদাড়ি কাটালো, চান করালো, নতুন কাপড় কিনে এনে পরালো। লোকটা মাঝে মাঝে বিরক্ত হলেও খুব একটা প্রতিরোধ করলো না। দাড়ি গোঁফহীন নতুন কাপড় পরা লোকটিকে দেখে দেবযানী চমকে উঠল, ঠিক যেন আগেকার বিশ্বজিৎ। মনটা এক অব্যক্ত খুশিতে ভরে গেল তার। মীরা দেবযানীর এইসব কাণ্ড কারখানা দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল। বুঝতে পারল এর পিছনে নিশ্চয়ই কোনো ইতিহাস লুকিয়ে রয়েছে। জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, ব্যাপারটা কি? কে ও? আর ওর এই অবস্থাই বা হলো কি করে? আগে কখনো ওর কথা বলিসনি তো? দেবযানী মৃদু হেসে উত্তর দিল, পরে বলবো, এখন আমি একটু বেরোবো। কালকের এয়ার টিকিটের ব্যবস্থা করতে হবে। কালই ফিরে যাবি? হ্যাঁ, ওকে নিয়ে তাড়াতাড়ি কলকাতা যেতে হবে, আর দেরি করা ঠিক হবে না। মীরা রাগ দেখিয়ে বলল, এবারে পুরী আসাটাই মাটি হলো, আর কোনোদিন তোর সঙ্গে বেরোবো না মুখপুরি। দেবযানী কোনো উত্তর না দিয়ে মৃদু হেসে বেরিয়ে গেল। পরদিন বিশ্বজিৎকে নিয়ে কলকাতায় ফিরে এলো দুজনে। কলকাতায় এসে বিশ্বজিৎকে নিয়ে দেবযানী ছুটল সাইকিয়াট্রিস্টের কাছে। তারপর তার পরামর্শ মতো বিশ্বজিৎকে ভর্তি করে দিল পাটুলির অদূরে বারুইপুরের কাছে অন্তরা মানসিক হাসপাতালে। সেখানে বিশ্বজিতের চিকিৎসা চলতে লাগলো। দেবযানী মাঝে মাঝে গিয়ে দেখে আসে। ক্রমশ বিশ্বজিৎ চিকিৎসায় সাড়া দিতে লাগলো। অবস্থার উন্নতি হতে লাগলো তার। মাস ছয়েকের মধ্যে বিশ্বজিতের অবস্থা একটু ভালো হতে তাকে আপগ্রেড করে অন্য ওয়ার্ডে রাখা হলো। শুরু হলো নিয়মিত কাউন্সেলিং। এখন সে অনেকটা স্বাভাবিক কথাবার্তা বলে। আর আশ্চর্যের কথা, দেবযানীর প্রতি তার কোনো রাগ নেই, বরং ভিজিটিং আওয়ার্সে দেবযানীর আসার পথ চেয়ে বসে থাকে। দেবযানী বিশ্বজিতের মামাদেরকেও খবর দিয়েছিল, তারাও মাঝে মাঝে এসে দেখে যায়, আর দেবযানীকে প্রাণ খুলে আশীর্বাদ করে। এইভাবে ডাক্তার আর দেবযানীর অক্লান্ত চেষ্টায় বিশ্বজিৎ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। প্রায় বছর দেড়েক পরে তার ছুটি হয়ে গেল হাসপাতাল থেকে। তারপর দেবযানী তাকে নিয়ে এলো নিজের ঘরে। মা বাবাকে জানিয়ে দিল বিশ্বজিৎকেই সে জীবনসঙ্গী করতে চায়। তারা প্রথমটায় আপত্তি করেছিলেন, কিন্তু তার পূর্ব কাহিনী শুনে আর শিক্ষিত স্বাবলম্বী মেয়ের জিদ দেখে শেষে মেনে নিতে বাধ্য হলেন। কিছুদিনের মধ্যেই এক শুভ দিনে বিশ্বজিতের বাড়ির লোকের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে 4 হাত এক হয়ে গেল। বিয়ের পরদিন দেবযানী চলে এলো বিশ্বজিতের মামার বাড়িতে। বৌভাত, ফুলশয্যা আর বাকি আচারগুলো সব সেখানেই হলো সংক্ষিপ্তভাবে। বিশ্বজিতের মা এর মধ্যে দেহ রেখেছিলেন। খালি কাকারা এসেছিলেন গ্রাম থেকে। বৌভাতের দিন সমস্ত কাজকর্ম মিটতে মিটতে অনেকটা রাত হয়ে গেল।
ফুলশয্যার ঘরে ঢুকে বিশ্বজিৎ অপলকে চেয়ে রইল সালঙ্কারা দেবযানীর দিকে। কি গো, কি দেখছো অমন করে? আমাকে কখনো দেখনি নাকি? পাশে বসে বিশ্বজিৎ উত্তর দিল, না গো, এই দেবযানীকে সত্যি আমি দেখিনি কোনো দিন। তবে আমি ভাবছি অন্য কথা। কি কথা? ভাবছি আমার মতো তোমার মাথাটাও বোধহয় খারাপ হয়ে গেছে। দেবযানী আশ্চর্য হলো। কেন, আমার কি মাথা খারাপ দেখলে তুমি? ছেলেদের হার্টথ্রব, ক্লাসের মক্ষী রানী, কলেজের প্রফেসর দেবযানী শেষে কিনা মালা দিল একটা পাগলের গলায়। পারাবার পার হয়ে শেষে গোস্পদে ডুবলে। কি করব বলো, এই পাগলটাই যে হাতরবের হাট চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছিল। তাই তো সে খুঁজে নিয়ে এসে মালায় বন্দি করেছে তার রাজপুত্রকে। না হলে আবার যদি সে ছেড়ে পালিয়ে যায়। দু হাতে দেবযানীকে জড়িয়ে ধরে ভাব বিভোর গলায় বিশ্বজিৎ বলে উঠল, যে বন্ধনে বেঁধেছ তা ছিন্ন করার সাধ্য আমার নেই দেবী। মৃদু হেসে দেবযানী নিজেকে সমর্পণ করল তার আরাধ্যের বাহুপাশে। সাগর সংগমে নদী খুঁজে পেল তার জীবনের পূর্ণতা।